সবাইকে স্বাগতম বাংলা কথা ১৩তম পর্বতে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রবীণ রাজনীতিবিদ এবং আমরা বলতে পারি এক ধরনের কালের সাক্ষী প্রবীণ রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। বাংলা কথার এই ১৩তম পর্বের আজকের শিরোনাম হচ্ছে প্রবীণ রাজনীতিবিদের চোখে এ সময়ের বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, কেমন আছেন? কেমন চলছে? আমি স্বাভাবিক আছি। স্যার, আমার আপনার সাথে কথা বলতে বলতে একটু সময় লেগে গেল দর্শক শ্রোতাদের কাছে, জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের একটু কারিগরি ত্রুটির জন্য একটু সময় লেগেছে। আমাদের ৯:৩০টার অনুষ্ঠান ৯:৪১-এ শুরু হলো। তো স্যার, আহ, যেটা আপনার সাথে আলাপ হচ্ছিল আমার আপনার সবকিছুতেই একটু বিলম্বে হয়তো এটাও বিলম্বে হচ্ছে। না হওয়ার থেকে তো স্যার হয়ে যাওয়া ভালো, তাই না? একটু না বিলম্ব না হলে, না। একটু বিলম্ব হলেও হয়ে যাওয়া ভালো। হুম, স্যার, আমি দর্শক শ্রোতাদের জানার জন্য বলছি, কারণ অনেক দর্শক শ্রোতাই দেখা যায় যে অনেক ইয়াং, তারা সবকিছু জানেন না। স্যারের রাজনৈতিক ইতিহাসটা খুবই বর্ণাঢ্য। স্যার ১৯৭০ সালের নির্বাচনে টাঙ্গাইল ৪ আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। তিনি টাঙ্গাইল ৪ আসন থেকে সর্বমোট ৬ বার প্রতিনিধিত্ব করেছেন। এখন তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। আমরা তার কাছ থেকে তার রাজনীতির অভিজ্ঞতা, দেশ নিয়ে ভাবনা, এগুলা অল্প অল্প করে শুনবো। আপনারা জানেন এত স্বল্প পরিসরে এত বর্ণাঢ্য জীবনকে ধরা সম্ভব না। স্যার, আমি প্রথমে আপনার কাছে জাস্ট জানার জন্য বলছি যে ১৯৭০ সাল থেকে তো আপনি ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। এই যে জি। মুক্তিযুদ্ধের আগে আগে স্যার, ১৯৭০ সালের যে নির্বাচনটা, এটা আমাদের মুক্তিযুদ্ধকে প্রভাবিত করে স্বাধীনতাকে স্যার কিভাবে ত্বরান্বিত করলো, এটা নিয়ে যদি আমাদেরকে স্যার একটু বলতেন। এখানে আরেকটু বলে নেই, আমি ৬ বার, কিন্তু আমার পক্ষ থেকে আমার জীবন সঙ্গী একবার হয়েছেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লায়লা সিদ্দিকী। হুম, হুম, হুম। তো ৭০-এর নির্বাচন তো সাধারণভাবে বিবেচনা করলে চলবে না। ৭০-এর নির্বাচনটাই পাকিস্তান বিভাজনের জন্য পূর্ব পাকিস্তানের জনগণ, তারা ভোট দিয়েছে জাতি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক শেখ মুজিবের পক্ষে, আর পশ্চিম পাকিস্তানের জনগণ ভোট দিয়েছে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে। তাই আমি সবসময় বলে থাকি যে পাকিস্তানের পশ্চিমাঞ্চলের জনগণই ৭০-এর নির্বাচনে সিদ্ধান্ত দিয়েছে যে পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ নয়। কারণ পশ্চিম পাকিস্তানে যতটি আসন, তার মধ্যে আওয়ামী লীগের যারা নির্বাচনে প্রার্থী হয়েছিল, জামানত নয়, আমার কাছে যে তথ্যটা এখনো আছে, সর্বমোট ১.৫ লাখের উপরে ভোট পায় নাই আওয়ামী লীগ। সেজন্যই আমি বলি যে পাকিস্তানের পশ্চিমাঞ্চলের জনগণ বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করে দিয়েছে নির্বাচনের মাধ্যমে, আর পূর্ব পাকিস্তানের গণমানুষ, তারা ঘোষণা করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে পূর্ব পাকিস্তানের এই গাঙ্গেয় বদ্বীপের স্বায়ত্ত শাসন এবং শোষণ বঞ্চনা মুক্ত একটি দেশ হবে। তাই কেউ জানে না, আজকের নবপ্রজন্ম জানে না, এটা ঠিক না, কিন্তু আমাদের বিভ্রান্তি তো অন্য জায়গায়। আমরা যে ইহজাগতিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির একটা লক্ষ্যে কাজ করছিলাম, সেইটা স্বাধীন বাংলাদেশে আর অবশিষ্ট ছিল না। এবং আমি
আপনি আমাকে প্রশ্ন করুন আর না করুন, আমরা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কখনোই উত্তরণ ঘটাতে পারিনি। এটার জন্য যুদ্ধ কি স্যার হয়েছে। এমন হ্যাঁ, হতে পারে, এটার জন্য কি এমন হতে পারে স্যার, আপনার বিবেচনায় কি এটা মনে হয় যে আমরা সুশাসনের জন্য উত্তরণ ঘটাতে পারিনি কারণ দীর্ঘদিন আমাদের এখানে মিলিটারি শাসন ছিল? হুম, সে তো বটেই, কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ, আপনারা মুক্তিযুদ্ধ বলেন, আমি কিন্তু বলি স্বাধীনতা যুদ্ধ 71। কারণ 71-এর যুদ্ধে হানাদার বাহিনী, পাকিস্তানের শোষক শ্রেণী পরাজিত হয়েছে, কিন্তু এই গাঙ্গেয় বদ্বীপের নতুন যে শোষক শ্রেণীর জন্ম হলো তাদের কিন্তু পরাজয় হয় না। তাই আমরা গণতান্ত্রিকও হতে পারি নাই, আমরা মুক্তিও পাই নাই, যারই অবশেষ আজও চলছে। এবং এটা কবে শেষ হবে? আমি যখন লক্ষ্য করি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর যে সাফল্য, এই সাফল্যটাকে যখন আমি লক্ষ্য করি, তখন আমার 71-এর স্মৃতি ভেসে উঠে। আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনকে একটা বিস্ফোরণ মনে করি। কিসের এত বড় বিস্ফোরণ একটা স্যার? বিস্ফোরণ। হ্যাঁ, কিসের বিরুদ্ধে বিস্ফোরণ এটা স্যার? শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে। আচ্ছা। আমাদের যে লড়াইটা ছিল, পূর্ব পাকিস্তানের মূলধন পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, এই শোষণের বিরুদ্ধে এবং অর্থ পাচারের বিরুদ্ধে আমরা লড়েছি। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলবো, 2008-এর পর থেকে, এর আগেও অর্থ পাচার হয়েছে, কিন্তু তখন অর্থের পরিমাণ কম ছিল, পাচার কম হয়েছে। কিন্তু 2008-এর পরে শাসক গোষ্ঠী, যে গোষ্ঠীর সঙ্গে আমি 15 সাল পর্যন্ত ছিলাম, সেই শাসক গোষ্ঠী যে আচরণ করেছে সেটা রাজনৈতিক নয়, সেটা লুণ্ঠন, সেটা কর্তৃত্ববাদী প্রভুত্বকামী স্বৈর শাসন। তার বিরুদ্ধে 15 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে। কিন্তু এখন মজা জামাত হলো, এখন হ্যাঁ, জামাত ফসল ঘরে তুলছে। জামাতকে নিয়ে আমি তেমন কথা বলি না, বিএনপি আন্দোলন করেছে, হুম হুম। তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু যেহেতু তাদের অতীত জনগণ দেখেছে, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে চরিত্রগত, হুম। আচরণগত, রাজনৈতিক প্রক্রিয়াগত খুব একটা পার্থক্য জনগণ দেখে নাই। তাই 15 বছর ধরে তাদের যে, আমি কি বলবো, আন্তরিক এবং বিশাল প্রচেষ্টার আন্দোলন, সেখানে জনগণ এগিয়ে আসে নাই। যেই মাত্র তরুণ সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনে আসছে, জনগণের মধ্যে এই শাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, অর্থ লুণ্ঠন অত্যাচারের বিরুদ্ধে এবং অর্থ পাচারের বিরুদ্ধে জনগণ একটা আশান্বিত হয়েছে। এবং আমাদের দেশে খই ফোটে, খই ভাসে, যেটা এইরকম করে জনগণ জেগে উঠেছে। এবং জনগণের জেগে উঠাটা এখন কি পর্যায়ে আছে? জনগণ জেগে উঠে এখন কি করে ফেলেছে, এটা যদি একটু জানতাম আমরা। আমি এই ব্যাপারে খুব মন্তব্য করব না, খালি এইটুকু বলবো, 71-এর জেগে উঠা রক্তক্ষয়ী মহাকাব্যিক যুদ্ধের পরে জনগণ যেমন হতাশ হয়েছিল, আমার মনে হয় জনগণ সেই পর্যায়ে বোধহয় ধীরে ধীরে ওই দিকে এগুচ্ছে। কারণ এই আন্দোলনের কোনো উদ্দেশ্য লক্ষ্য ছিল না বলে আমার মনে হয়। এই আন্দোলনের তো স্যার স্লোগান ছিল। উদ্দেশ্য লক্ষ্য ছিল, এই আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য ছিল স্যার, সুশীল সমাজ যাদেরকে আমরা বলি, যাদের কোনো রাজনৈতিক ম্যান্ডেট নাই, রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাজনৈতিক ভাবে জনগণের সাথে সম্পৃক্ততা নাই, তারা ব্যাকডোর দিয়ে আর্মির সমর্থনে এবং বৈদেশিক শক্তির সমর্থনে দেশের গণতন্ত্রকে
ধ্বংস করে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, দেশের আইন শৃঙ্খলাকে একদম তলানিতে ঠেকিয়ে তারা নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই কাজটা করে ক্ষমতা দখল করেছে। এখানে তো স্যার ডক্টর ইউনূসের ট্যাক্স বন্ধ করা ছাড়া এবং কিছু মামলা থেকে জঙ্গি ও অন্যান্য আসামিদেরকে বিনা বিচারে খালাস করা ছাড়া আমরা কোনো রকমের অর্জন জনগণের পক্ষ থেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি কি অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন? আদালতের ভাষায় লিড বলে, আপনি হুম, যেটা বললেন এতক্ষণ, আদালতের উকিল সাহেবরা এটাকে লিড বলে, কিন্তু আপনি আমার মুখে ধরিয়ে দিতে চাইলেও কিন্তু লোচন হুম, আমি সেটা বলবো না। আমার নিজস্ব একটা মূল্যায়ন আছে। অবশ্যই। সে মূল্যায়নে আমি মনে করি জীবনের সঙ্গে ভান করা চলে না। যে জীবনের স্বচ্ছতা নেই সে জীবন কারু কাম্য নয়। বাংলাদেশের জনজীবনের আপনি যাদেরকে সুশীল বলেন, এই ব্যাপারে পতিত প্রধানমন্ত্রী বলতেন ভালো নাপিত। আমি তার সঙ্গে একমত কোনোদিনই হইনি এক দল করলেও, কিন্তু এদেরকে নিয়ে তো ভাবনা না। এরা তো আন্দোলনটা করতে পারে নাই, এরা একটা মেসের কাঠি জ্বালিয়ে দিয়েছে। শেখ হাসিনা এবং তার দল যদি সুশাসন করত, জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করত, তাইলে এরা তো কোনোদিন আসতে পারতো না। আর আপনি যেটা বললেন সেনাবাহিনী পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই তো পাকিস্তান এবং বাংলাদেশে সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর সেনাপতি স্তরে এই ষড়যন্ত্র আন্তর্জাতিক এজেন্সি হিসেবে তারা করে থাকে। এটা আমি বুঝি, এটা নিয়ে ভাবনা। কারণ আপনি ভেবে দেখুন তো, আপনার কাছে কি ছবি আছে আমি তো জানি না, গণভবনের দেওয়াল ভাঙাটা লক্ষ্য করেছেন? আপনার কাছে কি ছবি আছে? গণভবনের এই দেওয়াল 10 লক্ষ কেন 50 লক্ষ ক্ষুব্ধ মানুষ, এই দেওয়াল কিন্তু ভাঙবার সম্ভব নয়, কিন্তু দেখা যাচ্ছে এই দেওয়ালটি ভেঙে গেছে। এই দেওয়াল ভাঙলো, জাতীয় সংসদ তছনছ হলো, যাদের নিরাপত্তা দেওয়ার কথা। অপরাধ করেছে শেখ হাসিনা, অপরাধ করেছে আওয়ামী লীগ এবং তার কিছু নচ্ছার লোকজন, কিন্তু গণভবন রাষ্ট্রের সম্পত্তি, জাতীয় সংসদ ভবন আমার ঐতিহ্য, আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সেটা তছনছ হলো। যাদের নিরাপত্তা দেওয়া বা পাহারা দেওয়ার কথা তারা কোথায় ছিলেন? এই প্রশ্নটি কিন্তু কেউ তোলে না, কিন্তু আমি বারবার এই প্রশ্নটি তুলি। আর ডক্টর ইউনূসকে নিয়ে আমার তেমন মাথা ব্যথা নাই। এ কথা যে কেউ আপনারা বলুন, আজকে যেখান থেকে যেসব শব্দ, 5 তারিখে সন্ধ্যার পরে, মানে শেখ হাসিনা দেশত্যাগের পরে, আমি পলানো বলবো না, আমার কখনো কখনো মনে হয় যে তাকে বলপূর্বক, যেমন জনগণ বিস্ফোরিত জনগণ তাকে প্রধানমন্ত্রীর থেকে উৎখাত করেছে, তেমনি কোন শক্তি বলপূর্বক তাকে দেশ থেকে বের করে দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের নাম যখন ঘোষণা হয়েছে, আমি লক্ষ্য করেছি এদেশের আপামর জনগণ তারা কিন্তু তাকে স্বীকার করে নিয়েছে। অন্য কাউর নাম ঘোষণা হলে এইটা স্বীকার করে নিত না। এটা আমার এত দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি। কিন্তু ডক্টর ইউনূস যে ভাবমূর্তি নিয়ে জনগণের আস্থা এবং বিশ্বাস, সে এইরকম আস্থাশীল ছিলেন, আমার মনে হয় 5ই আগস্টের পরে আজকে 13ই জানুয়ারি সেই অবস্থানটি তার নেই। অতএব ওই সুশীল সমাজ বলুন, তারা তো শোনেন 6 দফাকে বলা হতো কি বাঙালির ম্যাংনা কাটা,
তখন বুঝতাম না, আর একটু বড় হওয়ার পরে লেখাপড়া করার পরে দেখলাম যে 1215 সালে রাজা জনকে বাধ্য করেছিল গ্রেট ব্রিটেনের অভিজাত শ্রেণী, কুলিন, লর্ডস, ব্যারনরা, যে তাদের কিছু অধিকার দিতে হবে। আমি যখন নেতৃবৃন্দকে বলেছিলাম যে তাহলে এটা কি সেই অভিজাত শ্রেণীর জন্য 6 দফা, আমি কিন্তু এটা 66 সালেই প্রশ্ন তুলেছি, এবং আজ কিন্তু তাই হচ্ছে। আমি স্বাধীনতার পর লক্ষ্য করেছি, আমার এখনো স্পষ্ট মনে আছে 1972 সালের 2 এপ্রিল ঢাকা কলেজে মহান স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সম্বর্ধনা দেয়। সেখানে আমাকেও উপস্থিত থাকতে হয়। আমি সেখানে বলেছিলাম যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের কথা বলেছি, আজকে আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এবং 25শে মার্চে আগ পর্যন্ত ঢাকা শহরের এই সুরম্য অট্টালিকাগুলায় যে আনন্দ ফুর্তি ছিল, সেই আনন্দ ফুর্তি 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, 3 লক্ষ নারী তার সম্ভ্রম হারিয়েছে, সারা বাংলাদেশ ছারখার হয়ে গিয়েছে। কিন্তু আমাদের তো চরিত্র পরিবর্তন হয় নাই। আর এ যদি না হয় তাহলে স্বাধীনতা অর্থবহ হবে না। একটা ভূগোল দিয়ে, একটা মানচিত্র দিয়ে, একটা সীমানা দিয়ে স্বাধীনতা হয় না, মুক্তি হয় না। 71টা ছিল আমাদের স্বাধীনতার লড়াই, কিন্তু 16ই ডিসেম্বরের পর থেকে আমাদের মুক্তির লড়াই করার দরকার ছিল, আমরা সেটা করতে পারিনি। সেজন্য আমরা এখন সেই মুক্তির লড়াই জামাত হিজবুতের হাতে তুলে দিয়েছি, তাই তো? তারা আমাদের হয়ে মুক্তির লড়াই করছে। আমি এখনো মুক্তিযুদ্ধ করতেছি। আপনাকে একটা কথা বলি, আমি আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছি, যেদিন ডক্টর ইউনূস কি বলে সংবিধান সংস্কার কমিটি না সংশোধন কমিটি কি একটা করে, তখন আমি লিখে রাখলাম। আর ওটা কাকে চেয়ারম্যান করলো? ডক্টর আলী রিয়াজ, যিনি 3 দশকেরও বেশি বাংলাদেশের মাটির সঙ্গে সম্পর্ক নাই। আমি সেদিন লিখে রেখেছি 72 সালে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির ডক্টর কামালকে সভাপতি করে স্বাধীনতা যুদ্ধকে যেভাবে অন্য পথে চালিত করা হয়েছিল, ডক্টর ইউনূস সাহেব আলী রিয়াজকে এই সংবিধান সংস্কার কমিটির সভাপতি করে একই কাজ করলেন। এরা জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের শ্বাস প্রশ্বাস, জনগণের অনুভূতি, জনগণের দুঃখ বেদনার কিছুই এরা জানে না। অতএব এই সংস্কার, আর কিসের সংস্কার, কার সংস্কার, কিভাবে সংস্কার, কি অধিকারে এরা সংস্কার করবেন? আন্দোলন করলেই এবং সে আন্দোলনে তাৎক্ষণিক বিজয় হলেই দেশের কনস্টিটিউশন করার অধিকার হয়? আমি মনে করি না। আমি এই আন্দোলনকে 100% সমর্থন করেছি। আমি 16ই জুলাই থেকে 100% সমর্থন করেছি। কিন্তু তাই বলে তাদের কোনো অধিকার দেওয়া হয় নাই এই ধরনের মেরামতি করার জন্য। জনগণ যদি দেশের মালিক হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচন করবে কে জনগণের প্রতিনিধিত্ব করবে। এত কিছুর তো দরকার নাই। একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করলেই সব হয়ে যায়। 13 সালের, 18 সালের, 24 সালের 3টি নির্বাচন শুধু নয়, 79 সাল থেকে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচনই অবাধ হয় নাই, জনগণ তার মতামত প্রকাশ করতে পারে নাই। এইটা আমাদের মনে রাখতে হবে। তাই ভোট যদি নিরপেক্ষ হয়, জনগণ যদি দিতে পারে, তাহলে সঠিক নির্বাচন। 70-এর নির্বাচনে ভোট কিন্তু সঠিকভাবে হয়েছিল, জনগণ ভোট দিতে পেরেছিল।
এমনকি ৭৩-এ সব নির্বাচনী কেন্দ্রে কিন্তু ভোট সঠিকভাবে হয় নাই। ভোলাতে মেজর হাফিজের বাবাকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল ঘরে বন্দি করে। কুমিল্লার দাউদকান্দিতে মোস্তাক পরাজিত হয়েছিল ইঞ্জিনিয়ার রশিদের কাছে, কিন্তু মোস্তাককে জয়যুক্ত করানো হয়েছিল। এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বই শুধু করে তা নয়, এটার সঙ্গে আমলাতন্ত্র আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাই মিলেই এই কাজগুলা করে। তাই সবার চরিত্র পরিবর্তন হতো। আমি তো চরিত্র পরিবর্তন দেখি না। আওয়ামী লীগ নিপাত গেছে, আরেকটি দল এখন সারা বাংলাদেশে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, এবং পুলিশ কিন্তু সেই মামলাগুলো নিচ্ছে এবং টু পাইস ফাদার মাদার করছে। ঘুষ কিন্তু আগের চেয়ে বাড়ছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আমি এখনো মাটির সাথে থাকি, আর আমি যখন কথা বলি আমি আল্লাহ আর জনগণ ছাড়া কাউকে ভয় করে কথা বলি না। আমি চেষ্টা করি সত্য, নিরাসক্ত, নির্মোহ কথা বলতে। তো আমি আজকেই প্রথম কেন যে আপনারা আমাকে খুঁজে বের করলেন, আমি কিন্তু সাংবাদিক বান্ধব নই বলে বাংলাদেশের সাংবাদিকরা আমাকে মনে করে, যে জন্য আমাকে 2 পয়সারও দাম দেন। যে বর্ণাঢ্য বলেন শব্দটা, ওটা ওদের কাছে আমি এটা ফালতু লোক, তাই ওরা কোনোদিন আমার কাছে আসে না। তা আপনারা কি করে আমাকে বের করলেন আমি বুঝলাম না। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ দিব যে আমার আবেগ নয়, এটা কিন্তু আমার আবেগ না, এটা আমার প্রত্যয়, এটা আমার বিশ্বাস যে যা কিছু বাংলাদেশে হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত ঠিক ছিল। শেখ হাসিনার পতন অত্যন্ত জরুরি ছিল এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা, যে দানবের হাত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বাঁচছে। কিন্তু আমাদের চরিত্র তো পরিবর্তন হয় নাই, কি করা যাবে বলুন? দানবের হাত থেকে দেশ বেঁচে এখন কি রাক্ষসের হাতে দেশ পড়েছে। ছোট ছোট বড় হতেই পারে, আমি কাউকে রাক্ষস বলবো না, কারণ আমি এখনো, এরা 5-6 মাস, এখনই এদের রাক্ষস বলা যাবে না। এদের যেটা বলা যাবে ওই যে শাখা মৃগ, না শাখা মৃগ বলা যেতে পারে, কিন্তু আমি এদেরকে রাক্ষস বলবো না। 6 মাসে স্যার শুধু শেয়ার বাজার থেকে 40,000 কোটি টাকার উপরে তারা নিয়ে গেছে, কিন্তু আমার কাছে এই হিসাব নাই। আমার কাছে আমি আপনার সঙ্গে এইভাবে শেয়ার বাজারই ধস নেমে গেছে আবার 40,000 কোটি টাকা, আমি এটা বিশ্বাস করি না। না না, শুধুমাত্র খুলনা বিভাগে স্যার, আপনার আমাদের পেপারের তথ্য অনুযায়ী আমরা ডকুমেন্টেশন করছিলাম, শুধুমাত্র খুলনা বিভাগে স্যার 4 মাসে 209টা খুন হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী। আগেও খুন ছিল, আমেরিকাতেও খুন হয়, এই খুন নিয়ে কিন্তু আমি ভাবি না। আচ্ছা, এবং আওয়ামী লীগ যে ভুলটা করেছে, আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক ভাবে পরাজিত হয় নাই, আওয়ামী লীগ সামাজিক ভাবে পরাজিত হয়ে গেছে। আপনারা ওই উঁচু থেকে ওই মাইক্রোফোনের সামনে থেকে বুঝবেন না, আমরা মাটির মানুষের সঙ্গে থাকি, তাই আমরা বুঝি যে কি ঘৃণা আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং ওই যে বলতেছিলাম যে আরেকটি দল, তাদের অবস্থা কিন্তু ভালো না। 5 তারিখের পরে কিন্তু তারা সরকার গঠন করে ফেলার মতো অবস্থা ছিল, কিন্তু আজকে কিন্তু সে অবস্থা তাদের নাই। কারণ ঢাকার থেকে যে নেতারা জ্ঞান দান করেন বা বিদেশ থেকে, তাদের কথা কিন্তু মাটির কাছাকাছি যে সকল কর্মীরা, তারা কিন্তু শোনেন। আমি কিন্তু কর্মী বলছি, আমি কিন্তু রাজনৈতিক কর্মী বলি নাই। আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন এবং অন্যান্য খুচরা দল বলুন, কাউরি কিন্তু নিবেদিত আদর্শবাদী, কল্যাণধর্মী, মানবিকতার লালনকারী কোনো কর্মী নাই।
সবাই, আমি যদি আওয়ামী লীগ করি আমার প্রতিপক্ষ বিএনপি করবে, আমি যদি বিএনপি করি আমার প্রতিপক্ষ আওয়ামী লীগ করবে। এই কিন্তু গ্রাম জীবনের এখনো বাস্তব চিত্র। আপনারা মানেন কিনা আমি তো জানি না। আমি স্যার আপনার কথা শুনছিলাম, এগুলো তো খুবই মূল্যবান কথা। আপনি বলছেন যে আপনি মাটির সাথে মিশেন, মানুষের সাথে মিশেন। তাদের এই যে আপনি বললেন যে একটা দল ঘৃণা অর্জন করেছে, সামাজিকভাবে পরাজিত হয়েছে, এবং আরেকটি দল তারা দখলবাজি, চাঁদাবাজিতে জড়িত হয়ে গেছে। তো আমাদের এই মুহূর্তে স্যার উত্তরণের উপায় কি এই জায়গা থেকে? তাহলে জনগণের যে আশা আকাঙ্ক্ষার কথা আপনি প্রথম থেকে বলে আসছেন, তা কারা বাস্তবায়িত করবে? শুনেন, ৭১-এর সেই মহাকাব্যিক যে যুদ্ধটি, সেই যুদ্ধের পরিণামেই যে জাতির চৈতন্য উদয় হয় নাই, এই আন্দোলনে চৈতন্য উদয় হবে আমি সেটা আশা করি না। জাতির সামনে আরো হানাহানি আছে, আরো কষ্ট আছে, তবে এটাকে আমি কিন্তু ভয় পাই না। কারণ হলো সভ্যতা এইভাবেই এগেছে। আপনি ইউরোপের ইতিহাস দেখেন, মধ্যযুগে কি রক্তপাত, প্রতি সেকেন্ডে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মধ্যপ্রাচ্যে নিহত হয়েছে। তাই বাংলাদেশে এই পেলব মাটির দেশ, শ্যামল বাংলা, এইখানে তো কোনো যুদ্ধ টুদ্ধ তেমন হয় নাই। আমরা প্রথম বিশ্বযুদ্ধেরও আশ্রয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আশ্রয় নাই। আমরা যুদ্ধের আশ্রয় প্রথম ৭১-এ। এবং যুদ্ধ ৭১ যেটা করেছে সেটা হলো আমরা মেনে নেব না। আমরা প্রশ্ন করতে শিখেছি, আমরা অভিযোগ উত্থাপন করতে শিখেছি। সে যত বড় নেতাই হোক, যত শক্তির অধিকারী হোক, আমরা বারবার প্রমাণ করেছি বাঙালিরা যে না, আমরা যেদিন মাঠে নামবো সেদিন কারো অস্তিত্ব থাকে না। জিয়াউর রহমানের ছিল না, এরশাদের ছিল না, খালেদার নেই, হাসিনারও নেই আজকে। কিন্তু আমার দুর্ভাগ্য এইটা যে ওই রকম বাবা মায়ের সন্তান শেখ হাসিনা, সে কি করে এত ক্ষমতাবাদী, এত প্রভুত্বকামী, এত দুর্নীতিপরায়ণ, অর্থ পাচারকারীদের নেতা হলো। এইটা আমি বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। শোনেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, স্বাধীনতার পক্ষে আমি কাজ করব। কিন্তু শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে বিচার ছাড়া কোনো মতেই তাকে বিবেচনা করা যায় না। শেখ হাসিনা তো এখন চলে গিয়েছেন, উনি যেভাবে গিয়েছেন কে বলতে চলে গিয়েছে? তিনি কি অনুতাপ প্রকাশ করেছেন? তিনি তো এখনো আপনাদের ভার্চুয়াল বক্তৃতা করে বেড়াচ্ছেন। উনি কি নিয়ে অনুতাপ প্রকাশ করবেন? বাংলাদেশকে উন্নয়নের চাকায় ধাবিত করার জন্য উনি অনুতাপ প্রকাশ করবেন? উন্নয়ন শব্দটার অর্থ কি লোচন বলুন তো? উন্নয়ন শব্দটার অর্থ হচ্ছে গিয়ে দেশকে মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। দেশের আমাদের শিক্ষা ব্যবস্থার কথাটা কি আপনি জানেন? সেই শিক্ষা ব্যবস্থা আমি কিন্তু শিক্ষা ব্যবস্থা 1926 সালে আবুল হোসেন সাহেবরা, কাজী ওয়াদুদ সাহেবরা বলেছিলেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, কি মুক্তি সেখানে অসম্ভব। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তো চালু আছে। আমাদের আপনি কি শোনেন, 2010 সালের যে শিক্ষা নীতি, আপনি কি সেটা পড়ে দেখেছেন? আমি কমসে কম 100 বার পড়েছি, কারণ এইসব জিনিস আমি বুঝতে চাই। আমি যা বুঝি না সে ব্যাপারে আমি বলি না, আমি বুঝে বলছি। আমার শিক্ষা ব্যবস্থা নেই, আমার স্বাস্থ্য ব্যবস্থা নেই, আমার রাষ্ট্র ব্যবস্থা নেই। আমার একটা যে সংবিধান,
সে সংবিধান আছে কিন্তু তাকে কোনোদিন প্রয়োগ করা হয় নাই, অসাংবিধানিক কাজ করা হয়েছে। আমাদের আমলাতন্ত্র তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করেছে, তারা প্রভু। আপনারা কি জানেন, আমি 16-র পরে কোনো জেলা প্রশাসকের কার্যালয়ে যাই নাই, কিন্তু 2024-এ নির্বাচিত হয়ে আমি প্রথম যেদিন আমার নিজের জেলার জেলা প্রশাসকের কক্ষে ঢুকলাম, আমার আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল। যে কি বিলাস! ওই যে আমরা ছোটবেলায় পম্প অ্যান্ড পম্পাস বলে একটা ইংরেজি বাক্য, সেই এটাকে উন্নয়ন বলে না, রাস্তাঘাট হয়েছে। রাস্তাঘাট যত না হয়েছে তার চেয়ে বেশি লুণ্ঠন করার জন্য হয়েছে। বড় বড় মেগা প্রজেক্ট এগুলা হয়েছে লুণ্ঠন করার জন্য। এগুলা যদি আন্তরিকভাবে হতো তাহলে তো বাংলাদেশ কোথায় উঠে যেত। নেতা যতক্ষণ অন্যায় না করে, নেতা যখন অন্যায়ের বিরুদ্ধে থাকে, তখন কর্মীরা অন্যায় করতে পারে না। শেখ হাসিনা যখন অন্যায় লিপ্ত হয়েছে, তখন তার কর্মীরা অনাচার, ব্যভিচার, জনগণের স্বার্থহানিকর কার্যকলাপ করেছে। ভোট ডাকাতি করে কই 15 বছর থাকা গেল, 16 বছর কিন্তু থাকা গেল না। আপনাকে বুঝতে হবে, আমি কারোর বিরুদ্ধে না। আমি যখন শেখ হাসিনার অপকর্ম সম্পর্কে বলি তখন আমার রক্তক্ষরণ হয়, কারণ তার মা শেখ ফজিলুন্নেসা আমাকে অত্যন্ত স্নেহ এবং আদর করতেন, এবং তার মতো নারী, দরদি মানুষ, তার কন্যার এই চরিত্র আমি মেনে নিতে পারি না। আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছিলেন স্যার, শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছিলাম। আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন কবে বই পাওয়া যাবে, ছাত্রছাত্রীদেরকে কবে বই দেওয়া যাবে উনি জানেন না। তো এখন তো শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ সরকার নেই, এখন 6 মাসের মধ্যেও এই জিনিসগুলা যে সেট আপ ছিল সেই সেট আপে তো বাচ্চাদেরকে বই দিতে কোনো সমস্যা ছিল না। এখানে কি এমন হাতি ঘোড়া হয়ে গেল যে বই দিতে পারলেন? শুনেন, এই ব্যাপারটা কিন্তু আমি বাংলাদেশের যত রাজনৈতিক নেতা আছে তাদের চাইতে এই ব্যাপারটা সম্পর্কে আমি বেশি অভিহিত। কারণ কি তা জানেন, আমার নিজস্ব একটা প্রিন্টিং প্রেস ছিল, আমি কয়েক বছর এই বই ছাপাইছি। আওয়ামী লীগ আমলেও যথাসময়ে সব বই দিতে পারে নাই, কিন্তু স্বীকার করা হয় নাই। ওয়াহিদুদ্দিন মাহমুদ সে একজন সাধারণ স্বচ্ছ মানুষ, অর্থনীতিবিদ, সে সত্য কথাটা বলে দিয়েছে। সে চালাকি চতুরতা করে নাই, যদি অন্যান্যরা চালাকি চতুরতা করে, কিন্তু ও চালাকি চতুরতা করে নাই। আর আমি ওকে জনগণের জানার জন্য আমি বলছি, বলুন। তারা বই সময় মতন দিতে পারেনি, কারণ 7ম শ্রেণীর পাঠ্য বইয়ে 2022 সালে আমাদের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা লেখা ছিল 30 লক্ষ। 2025 সালের 7ম শ্রেণীর পাঠ্য বইয়ে আমাদের শহীদের সংখ্যা লেখা লাখো। এইসব সংস্কার করতে গিয়ে তারা সময় মতন বই দিতে পারেনি, জনগণ হয়তো এটা জানেন না। শোনেন, এটা একটা যুক্তি না, এটা তো প্রমাণিত। শোনেন 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে এক ধরনের বিকৃতি আসছে, আবার 2008 সাল থেকে আরেক ধরনের বিকৃতি আসছে। আমি ইতিহাস বিকৃতি নিয়ে ভয় পাই না। ইতিহাস বিকৃতি 20 বছর 50 বছর পর্যন্ত থাকতে পারে, এটা কিন্তু ইতিহাসকে নতুন করে লেখা যায় না। ইতিহাস বিকৃতির কথা বলা হয়নি, এটা বলা হয়েছে যে তারা যে আপনি বলছেন যে ওরা 1 লাখ করেছে, আমি বলতেছি যে এটা তো ইতিহাস। এটা করতে গিয়ে তারা বই দিতে পারে নাই সময় মতো। না, এটা আপনারা ছোটখাটো বিষয় নিয়ে, এরা জানে নাকি রাষ্ট্র কিভাবে চলে?
শোনেন, বসে এখন আছে আমার কেন? কথাটা শোনেন। আপনি যখন বলছেন আমি আপনাকে স্পষ্ট বলে দিই, আজকের প্রশাসনের মধ্যে কারা? জামাত। দুই, না না, জামাত হলো শতকরা একজন দুইজন, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। তো কেউই তো এদেরকে সমর্থন করবে না। ওরা তো বলে দিয়েছে বিএনপি কে এত বছর ধরে যে আন্দোলন করেছে সেটা তো কি বৈষম্য বিরোধী ছাত্র নেতারা স্বীকার করে না। অতএব বিএনপির পন্থী যারা, তারা তো এই সরকারকে সহযোগিতা করবে কথা ভাবার কোনো কারণ নেই। তাই ভেতরে যখন সাবোটাজ হয়, যেটা আমরা 72, 73, 74, 75-এ দেখেছি, যে সেই আইয়ুবের রিক্রুট করা, মোনেমের রিক্রুট করা আমলারা আমাদের কাজগুলোকে ভণ্ডুল করেছে। এখনো তাই হচ্ছে। আর এদের কি অভিজ্ঞতা আছে? কেউ শিক্ষক, কেউ সচিব ছিলেন। রাষ্ট্র পরিচালনা অত সহজ না। আর আপনারা, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, এইটাকে গুরুত্ব দিয়ে, আপনি কাছে বোধহয় আছে, একটু পড়ে দেখেন নতুন করে। 5 তারিখে দুইটাই বক্তৃতা করার কথা ছিল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের, সেটা বোধহয় 4টা, 4:30টার দিকে করেছিলেন। সেই বক্তৃতাটা কি? সে বক্তৃতাটা ছিল যে আমি দায়িত্ব গ্রহণ করলাম, মোট কথা আপনাদের নিরাপত্তা, আপনাদের সবকিছু দায়িত্ব গ্রহণ করলাম। আন্দোলন করলো বৈষম্য বিরোধীরা, সেনাবাহিনীর প্রধান দায়িত্ব গ্রহণ করলেন। গুড, করতেই পারেন, প্রধানমন্ত্রী নাই। কিন্তু 8 তারিখে যেদিন ডক্টর ইউনূস শপথ নিলেন, সেদিন কি ওই দায়িত্ব ডক্টর ইউনূসকে উনি বুঝিয়ে দিয়েছেন? আমার তো মনে হয় না, আমি কোনো কথাবার্তায় সেটা বুঝিনি। তাই বাংলাদেশটা কার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে আমি তা জানি না। কে পরিচালনা করছে একটু ভেবে দেখুন। আমরা স্যার প্রতি মুহূর্তেই ভাবছি এবং আমাদের ভাবনা খুব স্বচ্ছ, বাংলাদেশটা কিভাবে পরিচালিত হচ্ছে। আমাদের না এখানে না, আপনাদের ভাবনা পুরোটা আমাদের কোনো সত্য না। আপনি আমাকে যেভাবে অস্বচ্ছতা প্রশ্ন নেই, করেছেন, আমার তাতে অস্বচ্ছতা মনে নেই, হয় সত্য না। আপনারা অস্বচ্ছতা নেই। বোধহয় একরই ঠিক, না না আপনাদের বোধহয় পক্ষপাত দুষ্ট। না, না হলে পক্ষপাত। বললেন কেন যে আমাদের স্বাধীনতাকে ওই সুশীল সমাজরা ষড়যন্ত্র করে ধ্বংস? সব সুশীল না তো না। স্যার আপনাকে একটা কথা বলি শুধু, আমরা যেটাই বলি যে আন্দোলন হয়েছে বা বিক্ষোভ হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের যে শিরোনাম আমরা ইউজ করি, এই ঝামেলার মধ্যে কেউ সুপরিকল্পিত ভাবে গান পাউডার নিয়ে 32 নাম্বার যখন পুড়িয়ে দেয়, তখন সেটা কিসের আন্দোলন, কোন ধরনের আন্দোলন, আমাদের স্বাধীনতাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করার আন্দোলন, সে বিষয়ে আমার এই যে এবং আপনাকে আমাদের আবার বলি, আমাদের আমি কিন্তু কোনো এটাকে, ধারণা থাকে না। শোনেন লোচন, শোনেন, আমি কিন্তু 5ই আগস্টের ঘটনাটাকে বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান কোনোটাই কিন্তু বলি নাই। আমি বলেছি কিন্তু বিস্ফোরণ। বিস্ফোরণ হলে কিছুই থাকে নাই। যে লস এঞ্জেলসে আজকে যে দাবদাহ, ও কি কাউকে মানছে? বিস্ফোরণের সময় স্যার আবার আমি কিন্তু বলেছি, আপনি আমাকে শোনেন, আমি কিন্তু আমার কথা বলেছি, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তারা কিন্তু নিরাপত্তা দেয়নি। কেন দেয়নি তাদেরকে প্রশ্ন করুন, আমি জানি না। আর যদি বেঁচে থাকি, জনগণ যদি তাদের প্রতিনিধি কোনোদিন আমাকে তৈরি করে, তাহলে আবার আমি পার্লামেন্টে এই প্রশ্নটি তুলব যে কেন এসব হলো। আন্দোলন তো ওটা না, ওটা একটা বিস্ফোরণ। আমরা স্যার ষড়যন্ত্র বলবেন, আর ষড়যন্ত্র তো সব সময় চলছে। তো যিনি রাষ্ট্র চালান তিনি কেন বোঝেন নাই যে আমি যদি জনবিচ্ছিন্ন হয়ে যায়, আওয়ামী লীগের শক্তি কিন্তু জনগণ, ওই উত্তরপাড়াও নয়, পুলিশের ব্যারাকও নয়, সচিবালয় নয়, দিল্লিওয়ালারও নয়, ওয়াশিংটনও নয়, সৌদিও নয়। তাহলে তিনি কেন
জনবিচ্ছিন্ন হলেন, চিনিকে তার কার্যকলাপে জনগণ কেন ক্ষুব্ধ হলো? স্যার আমরা তো আপনি অনেকক্ষণ কথা 40,000 বললাম। কোটি টাকার কথা বলছেন, জনগণ কিন্তু নিবে না। কিন্তু আমাদের লোকরা, আপনি কি জানেন আমার এলাকায় আমি 16 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলাম, তারপরে বহিষ্কৃত হলাম আওয়ামী লীগ থেকে। বহিষ্কার হওয়ার পরে আওয়ামী লীগের যে নেতারা সাইকেলে চলতো না, তারা এখন গাড়ির মালিক ছিল। যদি এই 5ই আগস্টের পরে গাড়ি কোথায় গেছে তা আমি জানি না, অনেকের বাড়ি পুড়ে গেছে। তাহলে এটা তো জনগণের চোখের সামনে। আপনাকে, আমি কিন্তু কারো পক্ষে না, কারো বিপক্ষে না। আমি বঙ্গবন্ধু, জনগণ, জন অধিকার। বঙ্গবন্ধুর অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তিনি জন স্বার্থ বিরোধী কোনো কাজে কখনো যুক্ত হন নাই। আমরা কিন্তু স্যার একটা জিনিসের পক্ষে, স্যার এটা আপনাকে বলছি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে। এর বিপক্ষে যারা দাঁড়াবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি আপনার মনে হচ্ছে যে আমি বাংলাদেশের বিপক্ষে, স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে, ওই শহীদদের আত্মার ক্রন্দনের বিপক্ষে? না, আমি ওদের পক্ষে। আমাদের পক্ষ তো স্যার একটাই, আমাদের কিন্তু একটাই পক্ষ। আমরা যত কিছুই বলি আমাদের পক্ষ একটাই, সেটা বাংলাদেশ পক্ষ এবং মুক্তিযুদ্ধ পক্ষ। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা থাকবে, বাংলাদেশকে যারা ওন করবে না, আমরা তাদেরকে ওন করি না, করব না। আমিও করি না, শুনেন। কিন্তু মুক্তিযুদ্ধের নামে, স্বাধীনতার চেতনার নামে আপনি লুণ্ঠন চালাবেন, মানুষের প্রতি অত্যাচার নিপীড়ন করবেন, শোষণ করবেন, অর্থ পাচার করবেন, এটাও তো ঠিক না। ওগুলো নিয়ে তো স্যার বারবারই আলাপ হচ্ছে, এবং এটার না, বারবার না, প্রতি সেকেন্ডে হতে হবে। প্রতি সেকেন্ডে এইটাকে মাথায় নিতে হবে যে গত 15 বছর যে শাসন, সে শাসনটা স্বাধীনতার চেতনা বিরোধী ছিল, শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা ছিল, বঙ্গবন্ধুর যে জীবনদান তাকে অপমানিত করা হচ্ছিল। আর একটা কথা মনে রাখবেন, আমি যদি আপনার ভাগটা পুরোটা আমার পকেটে তুলি, তাহলে আপনি বেদনা বোধ করবেন। স্বাধীনতা মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি একা কিছু করেননি, আরো অনেকে ছিলেন। তাদেরকে বিস্মৃতির অতল গহ্বরে নিক্ষেপ করে আপনি কিন্তু বঙ্গবন্ধুকে বড় করতে পারবেন না। এবং বড় যে করতে পারেননি তা কিন্তু বাংলাদেশে এখন প্রমাণ হয়েছে। আপনি কোথা থেকে আমার সঙ্গে এই সাক্ষাৎকার নিচ্ছেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের মাটি এবং মানুষ সের মনোভাবটা আপনি বুঝতে চেষ্টা করবেন। আপনাদেরকে যারা তথ্য যোগায়, তারা সবসময় সঠিক তথ্য যোগায় না, তারা মতলবী তথ্য যোগায় অনেকে। আমি তো বলছি যে আমি সকল অনাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে। আমরা তো অনেকক্ষণ কথা বললাম স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। কারণ আপনি ঠিকই ধরেছেন, আমি একটা অন্য দেশে থাকি, আমার অফিসের সময় হয়ে গিয়েছে। আপনি যে ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ দেব যে আপনারা আমার মতো একটা সাধারণ মানুষকে, অপাংতেয় মানুষকে, এদেশের সাংবাদিকরা যারা কোনোদিনই আমাকে পাত্তা দেয় নাই, আপনি যে আমার এতগুলা এই আমি স্যার বলছি যে আমরা যারা একসাথে আছি, আমরা সবসময় আপনাদের কথা শুনতে চাই, কারণ আপনারা বাংলাদেশের অভ্যুদয় দেখেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আপনারা জানেন। অভ্যুদয় শুধু দেখি নাই, আমি 1958 সালের সামরিক শাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে জেলে গিয়েছি। এই অভ্যুদয়, আপনাকে আরেকটা কথা বলে দিই, আমি যে খুব মজার, 71 সালে যা হয়েছিল না, এই 2024-এও কিন্তু তাই হয়েছে। 71 সালের মহান
স্বাধীনতা যুদ্ধে বীর যোদ্ধারা স্বাধীনতার পর আমরা যারা আন্দোলনকারী তাদেরকে অস্বীকার করে বসেছিল, বুঝছেন? এবারও এই 15 বছর ধরে স্বৈর শাসনের বিরুদ্ধে যারা লড়েছে তাদেরকে তারা অস্বীকার করেছে। আমি কিন্তু বিএনপিকে সমর্থন করি না, জিয়াউর রহমানকে সমর্থন করি না, তারেককে সমর্থন করি না, কিন্তু ইতিহাসটাকে আমি ইতিহাসের রাজপথে রাখতে চাই। তারা আন্দোলন করেছে, সে আন্দোলন জনগণ গ্রহণ করেনি। এটা তো সত্য, বাংলাদেশে 1 কোটির উপরে বিএনপি সমর্থক ছিল। আর বিএনপি সমর্থক কি? যারা স্বাধীনতার বিরোধী, যারা বঙ্গবন্ধুর বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, সবাই যে একত্র হতো ওই বিএনপির পতাকা তলে। আর আপনি জামাত ইসলামের কথা বলছিলেন, জামাত ইসলাম কিন্তু কিছু না, ওরা বড় বড় কথা বলতেছে, কিন্তু মানুষের সাথে কি ওদের সংস্রব আছে? আমরা মধ্যযুগে ফিরে যেতে চাই না। আমরা আজকে অসম্ভবের সম্ভাবনার জেনজির যুগে, ডিজিটাল যুগে আমরা গরুর গাড়ির কাছে ফিরে যেতে রাজি না। আমি সামনে যেতে চাই। এই সামনে যেতে যত নিপীড়ন আসুক, বাধা আসুক, আমি কিন্তু যাত্রী নই, আমি অভিযাত্রী। যাত্রী অন্যের তৈরি করে রাস্তায় চলে, আমি অভিযাত্রী, তাই আমি রাস্তা তৈরি করে চলি, যত বাধাই আসুক। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও স্যার ধন্যবাদ। আমরা অনেকক্ষণ কথা বললাম। কিন্তু আমাকে তো সমস্যার সমাধান দিবেন। আমি বাংলা কি বলে অভিধানের কোথাও কিশোর এবং লোচনের অর্থ খুঁজে পেলাম না। স্যার এটা আমরা আলাদাভাবে স্ক্রিনের বাইরে আলাপ করব। লোচন তো আমার চোখ, চোখ মানে হচ্ছে গিয়ে লোচন। চোখ তো বুঝি, আর খুঁজে পাওয়া গেল না। এটা বাংলা তো না, এটা তো বাংলা নাম না স্যার, এটা তো দেখেই বুঝতে পারছেন বাংলা নাম না। হিন্দি হিন্দি ওইটা আমরা অবশ্যই স্ক্রিনের বাইরে আপনার কাছ থেকে কিছু আর এবং লোচন এই দুটো যে হিন্দি শব্দ, সেইটাই শুনতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্যার। আগামীতে কথা হবে। আমি আপনাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা জানেন এটা একটা আড্ডার ছলে আলাপ হয়, এটা সে ধরনের টক শো না। আমি কোনো সাংবাদিক না। দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে আমাকে স্ক্রিনে আসতে হয়েছে। আপনারা লতিফ স্যারের কথা শুনেছেন, আগামীতে আরো শুনবেন। এখানে ব্যক্তি তার নিজস্ব মতামত তুলে ধরে, সেটার সাথে সবাই একমত হবেন এমন কোনো কথা নেই, কিন্তু মানুষের কথা বলা জারি রাখতে হবে, মানুষকে প্রশ্ন করার জায়গা দিতে হবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের কথা। বাংলা কথার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঢাকায় রাত হয়েছে, আপনাদেরকে শুভরাত্রি। আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম। আসসালাম।